ওইখানে যে দোকানগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে অর্নামেন্টের দোকান বা গয়নার দোকান। এই প্রতিটা গয়নার দোকান হচ্ছে বাংলাদেশিদের, বাংলাদেশি মালিকানাধীন। এই এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটার নাম হচ্ছে ভিয়া লুইজি সেত্তেম্ব্রিনি, বা শর্টকাটে ভিয়া সেত্তেম্ব্রিনি। ভিয়া সেত্তেম্ব্রিনি, ওকে। সো আমরা এখন ভিয়া সেত্তেম্ব্রিনি রোডে, যে রোডটা হচ্ছে মিলানের বাংলা এলাকা। সেই ট্রেডিশনাল ট্রামটা এখান দিয়ে চলে। ওয়াও, এখানে একটা ট্র্যাডিশনাল ট্রাম দেখা যাচ্ছে, বহু পুরনো কাঠের ফ্রেমওয়ালা, কাঠের দরজাওয়ালা ট্রাম। তো এই ট্রাম এখন ওরা কয়েকটা ধরে রাখছে, যদিও ওরা সব ট্রামই এখন মডার্ন, বাট কয়েকটা ওরা মানে সুভেনির বা ট্র্যাডিশন, ঐতিহ্য হিসেবে ধরে রাখছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এখানকার হচ্ছে এটা বাংলা এলাকা। এখানকার দোকানপাট, যেমন এই দোকানটাও বোধহয় কোনো বাংলাদেশি মালিকানাধীন হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার সফর সঙ্গী ভাই, ওনাদের দোকান। তারপর এখানে বেসিক্যালি সব জুয়েলারি দোকানগুলোতে আপনারা মেটালের জিনিসপত্র পাবেন, হ্যাঁ, আর হচ্ছে সিলভারের, কারণ এখানে কোনো গোল্ডের দোকান নাই, কারণ এইসব দেশি মানুষরা নর্মালি ইউজুয়ালি গোল্ড কম ইউজ করে। আচ্ছা আচ্ছা, তাই বেশিরভাগ সিলভার অথবা মেটাল জাতীয় জিনিস বেশি ইউজ করে। এখানে এই দোকানের কিছু জিনিস দেখা যাচ্ছে, অনেকটা তো বাংলাদেশের পতাকার মতো মনে হচ্ছে। এটা সবুজের মাঝখানে লাল। এগুলা নেপালের। আচ্ছা, নেপাল থেকে আসা এগুলো গয়না। এখানে বাংলাদেশিদের কিছু গ্রোসারি শপও আছে, এটার নাম হচ্ছে কি মিলন বাংলা। সামনে সোনার বাংলা। মিলন বাংলা, সোনার বাংলা কোথায়? সোনার বাংলা কোথায়? ওই যে না? আচ্ছা, সোনার বাংলা ফুড গ্রোসারি শপ। নিউ বাংলা, নতুন বাংলা। এখানে বাংলাদেশি মালিকানাধীন অনেক দোকানপাট আছে দেখা যাচ্ছে। বাংলাদেশের পতাকাও দিয়ে রাখছে অনেকে দোকানের সামনে। এগুলো সব রেস্টুরেন্ট। এগুলো রেস্টুরেন্ট, আর এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, যদিও লেখা নাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাট এটা বাংলাদেশি রেস্টুরেন্ট আসলে। ইভেন বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছেন এখানে। বাংলাদেশ জনতা সেলুন, বাংলাদেশ জলখাবার। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রেস্টুরেন্টে গান্ধী, যদিও নাম গান্ধী, কিন্তু এটা আসলে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। এটা অনেক আগের 1998 সালের রেস্টুরেন্ট এটা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। উনি হচ্ছেন রেস্টুরেন্টের ওনার। আপনার নাম কি ভাই? আমি আজিজুর রহমান বাচ্চু। আচ্ছা, ওনার নাম হচ্ছে আজিজুর রহমান বাচ্চু। উনি এই রেস্টুরেন্টের ওনার। সুন্দর রেস্টুরেন্ট করছে, থিমসাম রেস্টুরেন্ট, পেন্টিং করে, গুড। এই রেস্টুরেন্ট তো 1988 সাল থেকে, না? 98 সাল থেকে, 1998 সাল থেকে হচ্ছে এই রেস্টুরেন্ট। সুন্দর, মানে ভালো লাগলো খুব যে এখানে বাংলাদেশিরা এরকম, মানে বাংলাদেশের যে কালচার, আমাদের যে খাওয়ার যে ইউনিক স্টাইল, সেটাও কেউ এই ইটালিতে মোটামুটি বেশ এস্টাবলিশ করে ফেলছে দেখলাম। অনেকগুলো রেস্টুরেন্ট, বাংলাদেশের চোর ডাকাতগুলোও আসে, আমরা তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। আপনারা কিছু মনে করবেন না যে কথাটা অনেকেই জানতে পারতেছে। চোর ডাকাত মিনিং যারা দেশের সম্পদ চুরি করেছে, যারা জনগণের সম্পদ চুরি করেছে, তাদের চোর। এদেরকে আমরা এখানে এসে বেবি হিসেবে জানি এবং তাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকি। অতএব এই টাকাটাও তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশে পাঠাই। মানে সেটা কথা হচ্ছে যে টাকাটা রিসাইকেল হয় আর কি, মানে বাংলাদেশ থেকে যারা চুরি টুরি করে টাকা নিয়ে আসে এখানে, এই টাকা এখানে খরচ করে, ওনারা আবার সেই টাকা নিয়ে বিদেশ করে বাংলাদেশে পাঠায়। মানে সুন্দর একটা সাইকেল চলতেছে টাকা। দ্যাটস গুড। তবে আমি মূলত এখানে ওইটা হলো জাস্ট কষ্টের কথা বলছি। আমরা উই আর ডিপেন্ড ফর ইটালিয়ান। আফটার অল মানে বিজনেসে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোই করছি। তো এইগুলা ইনকাম করে সবই তালার উপর তালা করেছি, সেটা ভোগ করছে বাংলাদেশের জনগণ। আমরা তো এখানে সেই ওই অবস্থা, আগের অবস্থায় আছি। আমাদের মানে মানসিকতা চেঞ্জ হয় না, আমরা বাঙালি আছি। উনি খুব ভালো একটা ইনসাইট দিল আর কি এখানকার বাংলাদেশিদের কালচার এবং মানসিকতা বিষয়ে। সেটাও একটা দরকারি তথ্য অবশ্যই। তো ঠিক আছে ভাই, আসি। অনেক ধন্যবাদ, ভালো থাকুন। ওকে। এই মোবাইলের যে দোকানটা, এখানে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এগুলো বিক্রি হচ্ছে। এই দোকানটার মালিকও বাংলাদেশি, দেখি ঢুকে দেখি। আচ্ছা, এই আঙ্কেল উনি সামরিক বাহিনীতে ছিলেন, উনি এখন বাংলাদেশে। আপনি সামরিক বাহিনী ছেড়ে এত ভালো জায়গা, ভালো চাকরি ছেড়ে এখানে আসলেন কি মনে করে? কিছুটা আসলে রাজনৈতিক ব্যাপার স্যাপার ছিল, এই কারণে আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, যাক, রাজনৈতিক কারণে উনি এখানে আসছেন। আর এখানে দেখা যাচ্ছে যে দোকানের মালিক ভাই। কেমন আছেন আপনারা ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আমার নাম হচ্ছে মশিউর রহমান, বাই দ্য ওয়ে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার আর কি। তো এখানে ইটালি থেকে অনেকেই আমাকে মেসেজ পাঠায়। এনিওয়ে, দোকানে খালি মোবাইল ফোন না, অনেক কিছু, ব্যাগ, কম্বল টম্বল বহুত কিছু দেখা যাচ্ছে, সুটকেস, চমৎকার। মানে
অল টাইপ অফ জিনিস। ইভেন এখানে একটা ল্যাভেলিয়ার দেখা যাচ্ছে, এই জিনিস আমি একটা কিনছিলাম কিন্তু বেশি দিন ইউজ করতে পারি নাই। আচ্ছা, পেন ড্রাইভও আছে না? প্রবাসী ভাইয়েরা ওনারা যদি দেশে যাওয়ার চিন্তা করে আমাদের এখানে আসলে মোবাইল থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। কেমন এমনি ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, এটাই বড় কথা। যাক, ভালো লাগলো খুব যে এখানে বাংলাদেশিরা আসলে খুব ভালো একটা পজিশন করে নিয়েছে। এটা আমি আই এম ভেরি ইমপ্রেসড। আমার ধারণাই ছিল না যে এখানে এসে আমি বাংলাদেশিদেরকে এই অবস্থায় দেখবো। ভালো লাগছে খুব। এখানে লোকজন মিছিল করে পতাকা নিয়ে আসতেছে দেখি। এটা মনে হচ্ছে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলকে রিপ্রেজেন্ট করতেছে এই লোকজন। আচ্ছা সামিউল, আপনারা আছেন কত বছর ধরে ইটালিতে? আমরা এখানে প্রায় 9-10 বছর হয়ে গেছে। আচ্ছা, এখানে বাংলাদেশি কেমন আছে এখানে? বাংলাদেশি 2000-এর আগে খুবই কম ছিল। আচ্ছা। ইটালিতে বেসিক্যালি 86-88 থেকে মানুষ আসা শুরু করে বাঙালি। তো আমার আব্বুরা যখন আসছে 90 সময়, তখন খুবই কম বাঙালি ছিল। আচ্ছা। এরপরে 2000-এর পরে যখন বিভিন্ন স্পন্সর চালু হইলো বা বিভিন্ন ভিসাতে মানুষ আনা শুরু হইলো, তখন বেসিক্যালি আস্তে আস্তে মানুষ আসা শুরু করে। আর 2010-এর পরে প্রচুর, 5-10-এর পরে প্রচুর মানুষ ঢুকে আর কি। আচ্ছা, এখন কত মানুষ হইতে পারে সব মিলায় বাংলাদেশি? এখন আমরা যদি লিগেল হিসাব করি তাহলে লিগেল ওয়েতে প্রায় 2-3 লাখ বাঙালি হবে। ওরে বাবা। আর আচ্ছা। এর ভিতরে আবার এর বাইরে ইলিগেলও কিছু মানুষ আছে, সেটার কোনো হিসাব নাই বোধহয়। সেটার কোনো হিসাব নাই। ওরা প্রতিনিয়ত আসতেছে, সরকার এটা নিয়ে উদ্যোগ নিতেছে, কিন্তু এখনো কোনো রকম বাস্তবায়ন করতে পারতেছে না। আচ্ছা, তো এখন মানবতার দেশ, তাই কিছু করতে পারে না চাইলে। তো যারা এখানে ইল্লিগালি আসে, তারা ইল্লিগালি তো বোধহয় ওই যে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসে না? হ্যাঁ, ওরা রিস্ক নিয়ে আসে। তারপরে এখানে আসার পরে তারা কি করে? মানে এসে কি তারা লুকায় থাকে নাকি তারা এখানে লিগ্যাল হওয়ার জন্য কোনো প্রসিডিউর করে? হ্যাঁ, লিগেল হওয়ার জন্য প্রসিডিউর করে। ওদের এই সময়টা অনেক লেন্দি আর কি। আচ্ছা। যে প্রসিডিউরটা, কারণ ওদের দেখা যাচ্ছে কারো লিগেল হইতে এই দেশে 5 বছর লাগে, কারো লিগেল হইতে আবার 10 বছরও লাগে। আচ্ছা, কি মানে কি প্রসিডিউর করে? তারা কি অ্যাসাইলাম সিক করে নাকি? কেউ কেউ অ্যাসাইলাম সিক করে, কেউ কেউ হচ্ছে এই দেশে ওই ফার্স্টে ক্যাম্পে থাকে, সরকারি ক্যাম্পগুলোতে। ওইখান থেকে হচ্ছে ওরা বিভিন্ন জায়গায় কাজ করে, কাজ করার মাধ্যমে সরকারকে ট্যাক্স দেয়। তারপরে ওইসব দিয়ে কাগজপত্র জমা দেয় যে সেই দেশে ট্যাক্স দিতেছে এত বছর ধরে, সে এখন এই দেশে লিগ্যাল হইতে চায়। আচ্ছা, তারা যে ওই যে কাজ করে অ্যাডভোকেটের মাধ্যমে, বিভিন্ন রকমের প্রসিডিউরের মাধ্যমে ওরা লিগ্যাল হয় আর কি। আচ্ছা, তারা যখন ওই ক্যাম্পে থাকে, এটা তো কাইন্ড অফ উদ্বাস্তু শিবির টাইপের ক্যাম্প নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওই ক্যাম্পে থাকার সময় তারা যে কাজ করে, কিভাবে কাজ করে? মানে তারা যে এর জন্য কি কোনো ওয়ার্ক পারমিট নিতে হয় নাকি তাদের ওয়ার্ক পারমিট তারা পায় না, নাকি? কোনো রকম ওয়ার্ক পারমিট লাগে না। তারা হচ্ছে হয় বাঙালি, যেহেতু বাঙালি যারা ক্যাম্পে অনেক রকমেরই মানুষ আছে, পাকিস্তানি বাঙালি আছে, আফ্রিকান আছে। তো বাঙালিরা নর্মালি বাহিরে হয় কোনো কাজ করতেছে অথবা কোনো বাঙালিদের দোকানে কাজ করে। আচ্ছা। তো তাদের ওইরকম মানবিকতার খাতিরে ওইরকম কোনো ওয়ার্ক পারমিটের দরকার হয় না। বাঙালিরা তাদের থেকে নেয় না যারা ওনার আছে আর কি। আচ্ছা, যদি ওয়ার্ক পারমিট না থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সেই কাজের ট্যাক্সটা কেমনে দেয়? আপনি যে বললেন যে ট্যাক্স দেয়, কয়েক বছর পর ট্যাক্সের বেসিসে তারা লিগ্যাল হওয়ার জন্য আবেদন করবে। তাদেরকে সরকারের তরফ থেকে প্রথম আসার পরে 1-2 বছর পরে সরকারের তরফ থেকে একটা কাগজ দেওয়া হয়। আচ্ছা। যেটারে ফলিও জাল্লো বলে, হলুদ কালারের একটা টেম্পোরারি কাগজ, যেটা 6 মাস বা 1 বছর পর পর রিনিউ করতে হয়। আচ্ছা। তো ওইটার বেসিসের উপরে তাদের একটা কন্ট্রাক্ট করা যায় আর কি, যেটা নর্মালি ফুল টাইম কন্ট্রাক্ট হয় না ওইটা দিয়ে। তো ওরা পার্ট টাইম কন্ট্রাক্টের মতো করে যতটুকু পারতেছে ট্যাক্স, কারণ ওদের তো নিজেদের খরচটা উঠাইতে হবে, সংসারও চালাতে হবে। ক্যাম্পে নর্মালি বেশি দিন থাকা যায় না, 2-4 বছর পরে ক্যাম্প থেকে বের হয়ে যেতে হয়। ক্যাম্পে ওদেরকে একটা টাকা দেওয়া হয়, সবাইকে 70-80 ইউরো করে হাত খরচ দেয়। মানে প্রথমে কি করতে হয়? মানে ধরেন আমি বোটে করে আসলাম, নামলাম, আমি এখানে নামে আমি তো লুকায় লুকায় কোথাও যাব না? আপনি লুকায় যাওয়ার সুযোগ নাই, কারণ আপনি যখন বোটে করে আসবেন তখন তো ইটালির শিপে আপনাকে উঠায় নেওয়া হয়। আচ্ছা। সমুদ্রসাগর থেকে ওকে, ওরা রিসিভ করে আপনাকে। রিসিভ করলো, রিসিভ করার পরে ওরা এখানে এনে ওরা ডিসাইড করবে যে আপনাকে কোন এলাকায় পাঠাবে। কারণ ইটালির প্রত্যেক জায়গাতেই এমন ক্যাম্প আছে, সিচিলি, তারপরে নাপোলি, যেগুলো আমরা ন্যাপেলস বলি, ওই উত্তর সাউথের দিকেও আছে, আবার নর্থের দিকেও। আচ্ছা। মিলান তো বেসিক্যালি নর্থের দিকে। তো ওরা হচ্ছে এইভাবে ডিস্ট্রিবিউট করে দেয় বিভিন্ন ক্যাম্পে। ফার্স্টে কিছুদিন ওদের কাছে রাখে বিভিন্ন সংস্থাগুলো, অর্গানাইজেশনগুলো, মানে হিউম্যানিটারিয়ান হ্যাঁ। টাইপের। তো ওদের কি বাংলাদেশি যারা আছে তারা কি বলে যে আমরা আমাদের দেশ থেকে পালায় আসছি, দেশের সমস্যা এর জন্য? আমরা লিবিয়া থেকে আসছি,
রাজনৈতিক আশ্রয় চায় তখন? হ্যাঁ, না তখন ওইখানে কোনো আশ্রয় চাওয়া যায় না, ওইখানে Okay. তারা শুধু এই দেশে ঢুকতে চায়, Okay. তারা আশ্রয় চায়। প্রথম টার্গেটটা হচ্ছে এইটা, কারণ ওরা বলে যে ওরা লিবিয়াতে যুদ্ধ হইতেছে, ওইখানে থাকতে পারতেছে না, তাই তারা যান বাঁচানোর জন্য চলে আসছে। ওকে। তখন ওদেরকে ডিস্ট্রিবিউট করে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হয়, ক্যাম্পে ওদেরকে একটা মাসিক হাত খরচ দেওয়া হয় 70-80। ওই ক্যাম্পে থাকাকালীন সময়ে ওরা বিভিন্ন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে তারপরে আস্তে আস্তে কাগজের প্রসিডিউর করে। তো এটা করতে করতে কারো 3-4 বছর লাগে, কারো 5-6 বছর, কারো 10 বছর। যেমন আমার পরিচিত কিছু আঙ্কেল, কিছু ভাই আছে যাদের সাথে পরিচয় হয়েছে কথা বলতে বলতে, বা আমার আব্বুর সুবাদে, ওরা এখন প্রায় কারো 10-12 বছর হয়ে গেছে, এখনো কাগজ হয় না, বাংলাদেশে যাইতে পারে নাই। কারণ একবার যদি বাংলাদেশে যায় আর আসতে পারবে না, মানে আসলে আবার সেইভাবে করেই আসতে হবে। হ্যাঁ, আসলে আবার ওইভাবে আসতে হবে। আচ্ছা, তো এই যে কাগজটা বলতেছেন, ওই কাগজটাকে কি মানে ওইটা কি রেসিডেন্সি নাকি ওইটা কি সিটিজেনশিপ না ওইটা কি কাগজ? ওইটা হচ্ছে যে এই কাগজটা ওদেরকে দেয়, ওইটা হ্যাঁ ওদেরকে ওইটা হচ্ছে একটা টেম্পোরারি কাগজ দেয়, জাস্ট ইটালিতে থাকার যে পারমিটটা নরমাল ওইটা দেয় আর কি, আচ্ছা। টেম্পোরারি হিসেবে। মানে এটা ভিসা না? না, ভিসা না। ওকে ওকে। ওইটা হচ্ছে একটা টেম্পোরারি 6 মাস 1 বছরের একটা কাগজ দেয়। হ্যাঁ। আর ওরা যখন এভাবে পার্মানেন্ট হওয়ার জন্য যে প্রসিডিউরটার মধ্যে আগায়, তখন ওদেরকে একটা পার্মানেন্ট কাগজ দেওয়া হয়, সেটা হচ্ছে 1.5 বছর বা 2 বছরের দেয়। আচ্ছা। এরপরে তারা 1.5-2 বছর পর আবার রিনিউ করবে, আবার 1.5-2 বছর দেয়, তারপরে যখন রিনিউ করে তখন 5 বছরের পায়। আচ্ছা, মানে প্রথমে অল্প সময়ের, পরে হচ্ছে বেশি সময়। তো 5 বছরের পাওয়ার পরে তারপরে কি সিটিজেনশিপ পাওয়া যায় নাকি? 5 বছরেরটা পাওয়ার পরে সে তার ফ্যামিলি চাইলে ফ্যামিলিকে আনতে পারবে। আচ্ছা, ইভেনচুয়ালি কি মানে শেষ পর্যন্ত কি সে সিটিজেন হতে পারবে এই দেশের? হ্যাঁ, সিটিজেন হতে পারবে। আপনি তো সিটিজেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনারা তো আসছেন অনেক আগে, যে কারণে। আচ্ছা, আমরা ওই শপিং সেন্টারের পেছনে একটা মেট্রো, মানে সেই আন্ডারগ্রাউন্ড মেট্রো, মেট্রোর ভেতরে। ওইটার ভিতরে ঢুকবো, ওইটার ভিতরে ঢুকে দেখি আমার সেই পেন ড্রাইভ পাওয়া যায় কিনা। তো দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। বিশেষ করে সামিউল ভাইকে বিশেষ করে ধন্যবাদ, উনি না থাকলে হয়তো এভাবে এত চট করে এত অল্প সময়ে ঘুরে আসতে পারতাম না। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।